উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না, কিন্তু কারচুপি ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গা দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হারতাম, কারণ ওই একটা বিল্ডিং এই 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে যদি সব নিয়ে যেত, হয়েছে বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এবং আপনি আসলে ভোটের ফল হওয়ার পরে আপনি অভিনন্দন জানিয়েছেন। আপনি এই কথাগুলি আপনি একই রকম, আমি ওই যে ইতিবাচক ধারা রাজনীতিটা আপনি একই রকম কথা বলছেন, কিন্তু আমি একটা কথা আপনি অভয় দিলে জিজ্ঞেস করতেই চাই। আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং, দেখেন ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায় করা যায় না, কিছু জিনিস আছে করা যায় বলা যায় না, কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন, এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলো বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম, এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে খেয়ে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। সত্য এইভাবেই প্রকাশ নয়। জামাত ইসলামী সবসময় সত্যের পক্ষে লড়াই করেছে। জামাত ইসলামী চেয়েছে একটা সুশাসনযুক্ত দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, যেই দেশে প্রত্যেকটা নাগরিক মূল্যায়িত হবে তার আপন যোগ্যতায়, এবং অযোগ্যরা যে দেশে মানুষের মাথার উপরে ছড়ি ঘুরাবে না। আমাদের সমাজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। রাজনৈতিক দলগুলো তার বাইরে নয় বললে পুরাপুরি সত্য প্রকাশ পাবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই এই দুর্নীতিগুলো হয়ে থাকে, যেটা আমরা 54 বছরে বিভিন্ন পর্বে দেখেছি। কখনো একটু কম, কখনো বেশি, কিন্তু দেশ কখনো দুর্নীতিমুক্ত ছিল না, এবং দুর্নীতিমুক্ত করার জন্য সেই রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ কারো পক্ষ থেকে আমাদের সামনে পরিলক্ষিত হয়নি। এটি একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে সমাজে সত্যিকার অর্থে গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত কোথাও মানুষ কাঙ্ক্ষিত বিচারটা পায় না। যার সামাজিক প্রভাব আছে, যার টাকা আছে, বিচার তার পক্ষে কথা বলে, এবং অনেক সময় মজলুম তার নিয়ে বিচারটা খুঁজেও পায় না, কোথায় হারিয়ে যায়। তো বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোতে খুব জর্জরিত। জননিরাপত্তার বিষয় যদি সামনে আনেন তাহলে কারো জীবনে কোনো নিরাপত্তা নেই, ঘরেও নাই, চলাচলেও নাই, কর্মস্থলেও নাই। তো এমনি একটা জনপদে মানুষ খুঁজছে যে কোথায় আমাদের একটু মুক্তির স্বাদ পাব। বাংলাদেশ জামাত ইসলামী 79 সালে তার যাত্রা শুরু করার পর থেকে গণতান্ত্রিক পন্থার রাজনীতি করে আসছে, এবং সেই রাজনীতি তার দলের ভিতরে এবং বাইরে দুই জায়গায়। অন্য কোনো দলে সেটা কতটুকু আছে না আছে আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের জায়গাটায় এ বিষয়ে পরিচ্ছন্ন যে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচিত হয় গণতান্ত্রিক পন্থায় অভ্যন্তরীণভাবে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত গৃহীত হয় যথাযথ ফোরামে আলোচনা করে। এই সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়ছিল। আর বিশেষ করে 2024 সালে যখন আমাদের যুব সমাজ তাদের ন্যায্য
কাজের দাবিতে, তাদের মেধার স্বীকৃতির দাবিতে যখন আন্দোলন শুরু করে, তখন সরকার অতীতের 15.5 বছরের মতোই চেয়েছিল এই আন্দোলনটাকেও দমিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত থেকে ফসকে যায় তাদের এই কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এবং জনতার বিজয় হয়। তবে সে বিজয়ের যে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। আমরা কোনো রাজনৈতিক দল নেতৃত্বের এই ক্রেডিট যদি দাবি করি, এটা চরম অন্যায় হবে। এটা আন্দোলনের নেতৃত্বে যুব সমাজ আর অংশগ্রহণে সারা বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে আমরাও ছিলাম, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। যেহেতু আমরা সবাই মজলুম ছিলাম, সেই কারণে সমস্ত মজলুমের একটা মিলন মেলা বলতে পারেন যে এই আন্দোলনটা ছিল। আন্দোলন সফল হওয়ার পরে লক্ষ্য করবেন যে কখনো আমরা এই আন্দোলনের কোনো ক্রেডিট দাবি করিনি, কখনো না, কোনোভাবেই না। আমরা সবসময় বলে এসেছি নেতৃত্বে যুব সমাজ, অংশগ্রহণে দেশবাসী, এবং এই বিজয় দেশবাসীর বিজয়। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি অনেকেই তারা সেখানে ক্রেডিট ক্লেম করেছে, তো আমরা সেই দিকে যাইনি। আশ্চর্যের বিষয়, যখন এই আন্দোলনে বাংলাদেশের মানুষগুলা কোন দলের হয়ে লড়াই করেছে মানুষের জন্য, তখন সেই শহীদ মানুষগুলাকে নিয়ে বাগবাটোরা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এর বিরুদ্ধে করেছি। আমরা বলেছি শহীদরা কোনো দলের হতে পারেন না, গোষ্ঠীর হতে পারেন না। শহীদরা গোটা জাতির সম্পদ, এবং আমরা তাদেরকে সেভাবেই ওই মর্যাদায় আমরা রাখতে চাই। এরপরে আমাদের এই শহীদ পরিবারের পাশে যাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা নিয়েছিলাম। এটা কোনো রাজনীতি ছিল না আমাদের, কারণ আমিও তো মরতে পারতাম, আমার আরও সহকর্মী মারা যেতে পারত। তা আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখলেন, এখন যারা চলে গেল তাদের প্রতি তো আমাদের অবশ্যই দায়িত্ব আছে। এটা ঠিক, তারা লড়াই করে নাই যে আমরা গিয়ে ওখানে কিছু তাদেরকে সহানুভূতি দেখাবো, পরিবারের পাশে দাঁড়াবো। তারা সবটুকু উজাড় করে দিয়ে দেশকেই দিয়ে গেছে, নিতে চায়নি কিছু। সেই মানুষগুলোর জন্য তো আমাদের কর্তব্য আছে। আমরা এই কর্তব্যের জায়গা থেকে প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছার চেষ্টা করেছি। বেশিরভাগ শহীদ পরিবারে বলতে পারেন যে আমি পার্সোনালি গিয়েছি, যখন যে এলাকায় আমি ভিজিটে গিয়েছি, ওই শহীদ পরিবারগুলোকে হয়ে দেখেছি, না হয়ে গিয়েছি, একটা কিছু করেছি, আমি তাদের না দেখে আসি নাই। আহত পঙ্গু যারা হয়েছে তাদের বিষয়টা আমরা অ্যাটেনশনে নিয়েছি, কিন্তু আমরা তো একটা সংগঠন, আমাদের কাছে তো সরকারি কোনো ট্রেজারি নেই। ফলে আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে শহীদ পরিবার এবং আহত পঙ্গু ভাই বোনদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এই বিষয়গুলো তো জনগণ দেখেছে। একটা দল এরকম করছে, বাকি দলগুলো ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছে, এবং সেই সময় থেকে অনেকে আবার নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা তখন বলেছিলাম যে আগে পরিবেশটা সামাল দেন, তারপরে নির্বাচনের প্রশ্ন। তো শেষ পর্যন্ত নির্বাচন 17 মাসের মাথায় হলো। যে নির্বাচন হয়েছে, আপনি বলছেন এখানে আমাদের উত্থান, আসলে কি এটাই আমাদের রিয়েল চিত্র? এই প্রশ্ন এখন সমাজের অনেকের মনে। এই প্রশ্নটা আমি করতে চাই, এবং আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন, তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি, এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না, পেয়ে যাবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে, নির্বাচনের ঠিক আগের দিন, মানে এটা নির্বাচন যারা নিয়ে কথা বলছেন, আমি টেলিভিশনে দেখতেছিলাম, তাদের মধ্যে একজন বলছেন যে ঠিক আগের দিন 74 লাখ টাকা নিয়ে জামাতের একজন জেলা আমিরের বিমানবন্দরে থাকা, মানে তার আটক হওয়া, সেটা আবার সামনে আসা, এইটা আপনাদের ভোটের ক্ষেত্রে কিছু কিছু, মানে ঠিক আগের দিন এটা ক্ষতি। আমি বলি, এই ব্যাপারে বৈধভাবে খরচ করার একটা সীমানা ছিল। এই ব্যাপারে সংগঠন, তিনি শুধু একজন মানে দায়িত্বশীল নেতা নন, তিনি এই সমাজের একজন নাগরিক, তিনি ব্যবসায়ী, তার ব্যবসার টাকা হতে পারে। এইভাবে বিমানে টাকা বহন করার মাঝে আভ্যন্তরীণ ভাবে কোনো ইলেকশন আগে মনে একটু বাধা আছে? না, কোনো বাধা নাই। বাধা নাই, না, কোনো ধরনের কোনো বাধা নাই, কেউ বলে নাই। আচ্ছা, কোনো ধরনের কোনো বাধা নাই বলেই বিমানবন্দর ইমিগ্রেশন যেটা কাস্টম যেটা ছেড়ে দিয়েছে তাকে ঢাকা থেকে, নইলে তো এখানেই আটকাতো। তো এখানে তো আটকায় নাই। এই সমস্ত জিনিস অতি উৎসাহী কিছু লোক বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বসে থাকেন, তারা এগুলা গঠান। আমরা ঠিক আছে ধরে নিলাম 74 লাখ, কেন 74 কোটি টাকা আমরা কে কোথায় গিয়ে টাকা বিতরণ করেছি, কারে দিয়েছি, সেটা একটা ডকুমেন্ট বের হয়ে আসুক। 56,000 বর্গ মাইলের শুধু ঠাকুরগাঁই তো একমাত্র জায়গা না,
আরো তো 63টা জেলা রয়ে গেছে। অনেকে বলেন যে আমিও সেই সময় বাংলাদেশে ছিলাম, তো অনেকে বলতেছেন যে ব্যাংকের থেকে তো 1 লাখ টাকার বেশি তোলাই যেতেছিল না ওই সময়, বা এটিএম কার্ড থেকে তোলাও দিচ্ছিল না। মানে ব্যাংক থেকে সব টাকা মানুষ ব্যাংকে রাখে, তাও আমিও তো আমার সব টাকা ব্যাংকে রাখি। makes sense. আমি ব্যাংকে সেফ মনে করবো কেন? যে দেশে ব্যাংক ডাকাতি হয়ে যায়, যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে দুনিয়ায় লন্ডারিং হয়, সেই দেশের ব্যাংকে আস্থা কোথায় জনগণের? এতগুলা ব্যাংক কেন আজকে মুক্ত বলে পড়ে থাকলো? এতগুলা ব্যাংকে কেন একসাথে আনতে হলো? এগুলার জবাব কে দিবে? আসলে যদি দেশের বিদ্যমান আইনে কোথাও কোনো নিষেধাজ্ঞা না থাকে, আর সেটা না যদি কেউ কিছু করে, সেটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। আরেকটা ব্যাপার নিয়ে একটা কথা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন আপনার এক্স অ্যাকাউন্ট, যেটা টুইটার বলি আমরা, সেটা হ্যাকের ঘটনা ঘটে। আপনি পরে নিজেও ওই অ্যাকাউন্টে যে বক্তব্য বলা হয়েছিল সেটাকে নিজেও আপনি, আপনার ভাষায় বলি যে আপনি জঘন্য বলছেন। তো যার বিরুদ্ধে হ্যাকের অভিযোগ আসছে, সে বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। এইটা আপনারা, মানে আপনার জানা মতো এটা ফলো আপে আছে কিনা? কারণ উনার বক্তব্য হচ্ছে কেউ যদি কোনো এরকম একটা লিঙ্ক পাঠায়, এটা নিজের নামে পাঠাবে কিনা, এই ক্ষেত্রে নানা ধরনের কথা আছে। আপনি এটা ফলো আপে রাখছেন কিনা? তো উনি ইনডিরেক্ট কথা বললেন, ডিরেক্ট করতে পারলেন না কেন যে না বঙ্গভবন থেকে এটা হয়নি? কেন বলতে পারলেন না? ওকে, কিন্তু বলতে পারেননি, তাহলে তো তিনি এডমিট করে নিয়েছেন। এবং এটা জঘন্য কাজ, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কথাগুলোও ছিল জঘন্য, কাজটা এর চাইতে জঘন্য। কোথার থেকে হয়েছে? বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা, সর্বোচ্চ গার্জিয়ানশিপের জায়গা থেকে। আমি তো মনে করি এই একটা ঘটনায় উন্নত দেশ হলে প্রেসিডেন্ট নিজে স্টেপ ডাউন করতেন, বলতেন যে আমার আঙ্গিনা, আমার ঘর আমি সেভ রাখতে পারি নাই, একজন নাগরিক, তার অধিকার আমি হরণ করেছি, আমি এই কারণে আমার ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম। ওকে, এটাই মোরালিটির দাবি। এখানে আমাকে আইন লড়াইয়ে যেতে হবে কেন? কিন্তু এটা কেমন জানি একটা যুক্তির কথা এরা বলে যে আমি কি আমার নিজের নামে করতাম কিনা, মানে আমি যদি এরকম একটা, উনি বলুক, উনি এলে কে করেছে, ওখান থেকে কিভাবে আসছে উনি বলুক, এক্সপ্লেনেশন তো উনাকে দিতে হবে। ওকে, আপনার বেশ কয়েক মাস আগে আপনি কর্মরত নারীদের কর্মঘণ্টা বিষয়ে আপনার একটা বক্তব্য ছিল। নির্বাচনের কিছুদিন আগে আল জাজিরায় যে আপনি সাক্ষাৎকার দিলেন, সেখানে আপনি একটা স্পষ্ট করেছেন যে জামায়াতের প্রধান হিসেবে নারীদের আসার কোনো সুযোগ নেই। আমরা এটাকে ধরে নিয়েছি যে আপনি এটা মিন করছেন যে দেশের প্রধান হিসাবে আসলে নারীদের আসার সুযোগটা সীমিত। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসলে দুইটা পার্ট। একটা প্রশ্ন হচ্ছে, বেগম জিয়ার নেতৃত্বে জামায়াত আসলে ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে ছিল ভালো মতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি করতে করতে দেখতেছিলাম যে ফাতেমা জিন্নাহ যখন 1964 সালে আইয়ুব খানের বিরুদ্ধে লড়ছিলেন, তখন আশরাফ আলী থানভীর নেতৃত্বে একাধিক আলেম এই মত পোষণ করছিলেন, যেহেতু কোরআনে রানী বিলকিসের কথা আছে এবং তার মুসলমান হওয়ার পরও তার বাদশাহী যাওয়ার কথা নাই সেখানে পড়ে। আমিও যতটুকু বুঝছি, উনার কথা আমি যতটুকু বুঝছি, যে আসলে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে নারীদের বাধা নাই। দুইটা আসপেক্টে যদি আপনি বলেন, একটা পলিটিক্যাল আসপেক্ট, একটা থিওলজিক্যাল আসপেক্ট। বিলকিসের কথা বলি, সাবার রানী ছিলেন। জি, সাবার রানী, জি, সাবার রানী ছিলেন। ওনাকে মূলত কল করেছিলেন সুলেমান, জি। তো উনি তার দরবারে আসলেন, আসার পরে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করলেন, গেলেন। তারপরে তার মানে রানীগিরি ছিল না, এটার কোরআনে নাই, এটার কোরআনে নাই। এই পর্যন্ত কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ, সূরা আমল, এবং এইটার কোনো অথেন্টিক হিস্ট্রিও নাই আমাদের সামনে, আমাদের কাছে নাই পর্যায়ে কি হয়েছে না। রাইট। সুতরাং সেটাকে আমরা রেফারেন্স আকারে এখানে নিতে পারছি না। ওকে। আর তিনি ছিলেন মূলত অগ্নিপূজক। তো এটা তো বিশ্বে অনেক জায়গায় সেটা ছিল তখনকার আমলে, পরবর্তী যুগেও ছিল। যেমন এখনকার ইরান, তাদের অবস্থাটা ওই রকম দাচের একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অ্যানসেস্টর যারা ইসলাম কবুল করেছে, তারা তখন ওইটা থেকে বের হয়ে এসেছে। তো সেইটাকে আমি রেফারেন্স হিসেবে নিতে রাজি না। ওকে, ফেয়ার এনাফ। এখন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন আল্লাহ সেটার ব্যাখ্যা দিয়েছেন যে নারী জাতির বেশ কিছু দায়িত্ব পুরুষকে পালন করতে হয়, কিন্তু পুরুষের কোনো দায়িত্ব নারীকে পালন করতে হয় না। ওকে। নারী যদি কোনো ব্যবসা করে, স্বামী পুরুষ লোকটি এখানে কোনো হক দাবি করতে পারে, কিন্তু পুরুষের যে অ্যাসেট আছে সেখানে নারীর অংশ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কেন? তাদের এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি কোন দৃষ্টি থেকে বলেছি? আমি বলেছি কোরআন যেটা বলেছে সেটা, আমার কোনো কথা না। এখন কোরআনের আইন তো মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য না, এবং শুধু মানব জাতির জন্য না, আল্লাহর অল ক্রিয়েশনের জন্য কোরআন।
সারা সৃষ্টির মধ্যে সামঞ্জস্য এবং শৃঙ্খলা বিধানের এইটা হচ্ছে গাইডবুকটা হচ্ছে কোরআন। তো সেই কোরআন আল্লাহ তাআলার ভার্ডিক্ট, আমি তো আমার মত বলি নাই, আল্লাহ তাআলা যা বলেছেন আমি তাই বলেছি। ওকে, এখন আপনি বলতে পারেন যে তাইলে কি নারীরা ওই জায়গায় আসতে পারবে না? বাট হ্যাঁ, দেখেন রিয়েলিটি দেখেন, আপনি আমেরিকায় আছেন না? আমেরিকা স্বাধীন হওয়ার কত বছর হয়েছে? মানে 200 সামথিং বছর। সামথিং বছর। জি, একজন নারী না প্রেসিডেন্ট। হয়নি। কেন? সেখানে কি যোগ্য নারী নাই? কিন্তু আবার ইংল্যান্ডে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, আরো অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এখন আমেরিকাতে হয় নাই। হ্যাঁ, এখনকার দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ যেটা, সেই দেশে নারীরা কি কোনোদিন কম্পিটিশনে আসেনি? আসছে, আসছে, কিন্তু ফেল করছে কিন্তু দুইবার। তারা তাদেরকে আমেরিকাবাসী সিলেক্ট করে নাই। রাইট। কেন করে নাই? এই জব তারা দিতে পারে। তবে আমরা তাদেরকে একটা বিচক্ষণ বুদ্ধিমান জাতি হিসাবেই দেখতে পাই, ওকে, সাহসী হিসাবেও তো সেখানে দেখেন এটা হয়নি। তো যুক্তিতে আপনি গেলে কি দেখবেন? একজন মা যখন চাইল্ড বেয়ারিং হবে, তখন কি একজন সুস্থ সক্ষম পুরুষের মতো তিনি সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন? পারবেন না। যদি তিনি পারতেন তাইলে ম্যাটারনিটি লিভের দরকার হতো। ম্যাটারনিটি লিভটা দেওয়া হয় কি জন্য? এটা তার ডিউ, এটা তার হক, এটা তার অধিকার। তার অধিকার, এটা কোনো তার প্রতি কোনো প্রিভিলেজ না, ব্লেসিং না, এটা তার পাওনা। তো এই জায়গা থেকে আমরা মাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সর্বোচ্চ যতটুকু সম্মান দিয়েছেন তা আমরা দেওয়া। ওকে, যেমন ধরেন যে আল্লাহ রাসূল যুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছে, আল্লাহ রাসূল ক্রিটিক্যাল টাইমে মহিলাদের পরামর্শ নিয়েছে। হুদাইবিয়ার সন্ধি সব পুরুষ সাহাবীরা সরে গেছে, মনের দুঃখে কষ্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গিয়ে কান্নাকাটি করতেছে। সেই সময় তিনি যাকে সঙ্গিনীর সাথে নিয়ে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি বলো? বলছে, আপনি কি আপনার সঙ্গীদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন? ইয়া রাসূল, কোনো কারণ নাই, আপনি যা করার জন্য তাদেরকে বলছেন আপনি আগে সেটা শুরু করে দেন, দেখবেন সবগুলো আপনাকে ফলো করবে। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। তো দেখেন কত ক্রিটিক্যাল টাইম ছিল। ও আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করতেন, উনি কি তার কোনো আত্মীয় ছিলেন নাকি? না, আত্মীয় কেন, তার স্ত্রী। ও, তার স্ত্রীর পরামর্শ দিয়েছেন, তার স্ত্রীর পরামর্শ। আমি সেটা একটু বলছি, মানে আল্লাহ রাসূল বদর যুদ্ধ ছাড়া যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সব যুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গেছেন সাথে। একজন তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে তিনি নিয়ে যেতেন। আচ্ছা, অন্যান্য সাহাবীরা নিয়েছেন, এমন বিধবা মহিলারাও আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওকে, হুদাইবিয়ার সন্ধির সময় উনার সাথে কোন সম্ভবত একটু দেখতে হবে, দেখো তো একটু, আচ্ছা আমাকে সাহায্য করো। জি, তো ধরেন আচ্ছা, মানে উনি এরপরে ওহুদের যুদ্ধে দেখেন, ওহুদের ওহুদের যুদ্ধের সময় সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে রাসূলের প্রতিপক্ষ যারা ছিলেন তারা কিন্তু একদম কাছে, একদম হাত দিয়ে ছোঁয়ার জায়গায় চলে আসছে। সেই সময় পুরুষ নাই, একজন মহিলা হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছে। এবং যুদ্ধের পরে দেখা গেল তার দেহে 70টা ভারী জখম, রক্ত অজর ধারায় জ্বরছিল, তীর ঝুলছিল তার শরীরের মধ্যে। আল্লাহ রাসূল ভাঙ্গা দাঁত, দুইটা দাঁত তার ভেঙে যায় আঘাতে, সেই সময় নিজের দাঁত দিয়ে ওই কামড় দিয়ে বের করে দিয়েছে। তারপরে তার শুশ্রূষা নিজে করেছেন, আলহামদুলিল্লাহ পরে তিনি সুস্থ হয়ে উঠেছে। তো মহিলারা এত ঝুঁকিপূর্ণ কাজে যেখানে দায়িত্ব পালন করেছেন, তাহলে সমাজের সব জায়গায় তারা পারবেন না কেন? তো আল্লাহ তাআলা সীমারেখা যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, পুরুষের জন্য কিছু সীমা আছে, মহিলাদের